নেইমার গায়ে গা লাগিয়ে উঠেছে বড় বড় স্থাপনা, মানুষের চাপে বাসযোগ্য হারাচ্ছে ঢাকা, বিচ্ছিন্নভাবে পরিকল্পনা মিলছে না সুফল, নানা সংকটে চট্টগ্রাম নগরীও। মোবাইলে কথা বলতে গিয়ে কল ড্রপ, ভোগান্তি দূর করতে সিম কার্ডের পরিবর্তে ভিও ওয়াইফাই প্রযুক্তি চালু করতে চায় অপারেটররা, ব্যান্ডউইথ খরচ হবে, লাগবে না আলাদা চার্জ। সুন্দরবনে প্রায় 16 ঘন্টা ধরে জ্বলা আগুন নিয়ন্ত্রণে আসার দাবি বন বিভাগের, আশেপাশে পানির উৎস না থাকায় নেভাতে বেগ, ফায়ার লাইন কেটে ছড়িয়ে পড়া ঠেকানোর চেষ্টা। নির্মাণের 100 বছর পার হলেও সিলেটের রেলপথ হয়নি বড় আকারের সংস্কার, 6 বছরে ঘটেছে 15টির বেশি দুর্ঘটনা, নতুন লাইন তৈরি না করে উল্টো মেরামত উপকরণ সরবরাহ বন্ধের অভিযোগ। সকালের সময় সঙ্গে আছি আমি রাইদুল ইসলাম শুভ। মেগাসিটি ঢাকায় যানবাহনের গতি ফেরাতে বাস্তবায়ন হচ্ছে বিভিন্ন মেগা প্রকল্প, তবে মিলছে না কাঙ্ক্ষিত সুফল। আবাসন চাহিদা পূরণে যত্রতন্ত্রভাবে ভবন নির্মাণ হওয়ার সংকুচিত হয়ে পড়েছে মাঠ ও জলাভূমি, মিলছে না পর্যাপ্ত ফাঁকা স্থান ও পরিষ্কার বাতাস, চার দেয়ালে বন্দি শিশুদের শৈশব। এমন অপরিকল্পিত রাজধানী বারবারই তকমা পাচ্ছে দূষিত শহরে। ওমর ফারুক ও এস এম সালাউদ্দিনের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্ট। স্কুল ভ্যানের মতো এমন খাঁচাতেই বন্দী হয়ে আছে এই শহরের লাখো শিশুর শৈশব। অনেক বিশ্ববিদ্যালয়েই নেই খেলার মাঠ, চার দেয়ালের মাঝেই আটকে আছে শিশুদের স্বপ্ন। নামে মেগাসিটি হলেও ঢাকায় নেই প্রয়োজনীয় খেলার মাঠ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতিটি মানুষের জন্য 9 বর্গমিটার জায়গার প্রয়োজন হলেও ঢাকায় আছে মাত্র 0.61 বর্গমিটার। চার দেয়ালে বড় হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে শিশুর মস্তিষ্কের বিকাশ। এই পরিস্থিতির অবসান চান নগরবাসী। বাসার পাশে কোনো খেলার মাঠ নেই, আমার খুবই খারাপ লাগে। বিকালে খেলতে পারি না, আমি হোস্টেল উপরে ঘুমাই থাকি, সারাক্ষণ বাসায় বসে থাকি। খেলার মাঠ নাই দেখে ওরা একদম মোবাইলের উপর এত আসক্ত হয়ে গেছে যে মোবাইলটা নিতেও এখন কষ্ট হয়ে যায়। মাঠ জলাভূমি দখল করে রাজধানীর বুকে গায়ে গা লাগিয়ে গড়ে উঠেছে বড় বড় ইমারত। ক্রমেই মানুষের চাপে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা, কমছে সবুজ, বাড়ছে দূষণ ও আবাসন সংকট। অপরিকল্পিত ঢাকার উদাহরণ হিসেবে মিরপুরের এই সড়কটির কথাই বলা যায়। সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থান না থাকায় সড়কের উপরেই ফেলতে হচ্ছে ময়লা, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে জীবাণু। ময়লা ফেলাবার তো জায়গা নাই, স্পট দেয় না কোথাও। এই দুর্গন্ধটা একটা নিরসন করা উচিত। অপরিকল্পনার দৃশ্য চোখে পড়বে 8,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও। সড়কের মাঝেই তেজগাঁও পয়েন্টে আদায় হচ্ছে টোল, এতে নষ্ট হচ্ছে যানবাহনের গতি, তৈরি হচ্ছে যানজট। গতিরোধ হইল আমার কাছে মনে হলো চুলের ওদিকে কারণে এদিকে জ্যাম লাগে বেশি, যেটা প্রস্তুত করে নিতেছে এটার জন্য ভালো। উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে কোটি কোটি টাকা বরাদ্দ থাকলেও বাধে পরিকল্পনাজনিত বিপত্তি, প্রায় পাল্টাতে হয় পূর্বের পরিকল্পনা। নগর বাস্তবতা না বুঝেই এসব পরিকল্পনা করা হয় বলেই এর সুফল মেলে না নগরবাসীর। সিটি কর্পোরেশন রাজুক তারা তাদের দায়িত্ব ভুলে যাওয়া, একটা অদ্ভুতভাবে ঢাকার নগরায়ণ চলছে। কেউ কিছু ভাবছে না, সবাই ভাবছে যে মানুষ বিল্ডিং করতে দিলেই মনে হয় শহরটা বাসযোগ্য হয়ে যাবে। এই ধরনের অপরিকল্পিত ফ্লাইওভার, অপরিকল্পিত ভবন নির্মাণ আসলে শহরের পরিকল্পনা এবং বাসযোগ্যতাকে কখনোই বাড়াতে পারে না। এদিকে রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ বলছেন, ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সুসংহত নগরায়নের কথা ভাবছে সরকার। একটি অ্যাকশন প্ল্যান তৈরি করছে কিভাবে বাসযোগ্য ঢাকা তৈরি করা যায়। মার্চের ভিতরে আমাদের অ্যাকশন প্ল্যানটি চূড়ান্ত হবে, এপ্রিল পর্যায়ে আমরা সেটা বাস্তবায়নের দিকে আমরা কাজ করতে পারবো। ঢাকায় জনসংখ্যার চাপ কমাতে পারলে নগর সমস্যার সমাধান অনেকাংশে সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। সিডিএস, সিটি কর্পোরেশন এবং ওয়াসার মতো সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় বন্দর নগরী চট্টগ্রাম ক্রমশই ইট পাথরের জঞ্জালে পরিণত হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। নগরীর 4 লাখ বহুতল ভবনের 80% হয় অবৈধ, আর না হয় নিয়ম না মেনেই তৈরি হয়েছে। এর আগে সিডিএ দুবার পরিকল্পিত নগর উন্নয়নে মাস্টার প্ল্যান প্রণয়ন করলেও তা বাস্তবায়নে এগিয়ে আসেনি অন্য কোনো সংস্থা। আবারও তৈরি হচ্ছে সিডিএর নতুন মাস্টার প্ল্যান। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
স্বাধীনতার আগে প্রথমবার এবং পরবর্তীতে 1995 সালে দ্বিতীয়বারের মতো মাস্টার প্ল্যান তৈরি করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। কিন্তু দীর্ঘ 30 বছরে এই মাস্টার প্ল্যান অনুযায়ী নগরীকে সাজাতে সিডিএ কোনো ভূমিকা রাখতে পারেনি। তেমনি সিটি কর্পোরেশন কিংবা ওয়াসার মতো সংস্থাগুলো এই মাস্টার প্ল্যানকে কার্যকর করেনি। ফলে পুরো নগরী গড়ে উঠেছে একেবারেই অপরিকল্পিতভাবে। অনেকটা দুর্নীতির আশ্রয় নিয়ে প্রশাসনের নাকের ডগায় অবৈধ বহুতল ভবন উঠছে বলে মনে করেন বিশ্লেষকরা। যেখানে হাউজিং সোসাইটি নাই সেখানেও যদি বসতঘর করার অনুমতি দেই, সেগুলোও আমরা পরিকল্পনা মতো পাশ করিয়ে তাদের করতে হয়। কিন্তু আমাদের তো সব কিছু আছে, আমাদের সিডিএ আছে, আমাদের সবাই আছেন, কিন্তু আমাদের তো কোনোটাই কিছু ওইভাবে হয়নি। মাস্টার প্ল্যান বাস্তবায়নে যেমন সরকারি সংস্থাগুলো এগিয়ে আসেনি, তেমনি নগরীর কোনো উন্নয়ন কাজে সংস্থাগুলোর সমন্বয়হীনতায় ভোগান্তিতে পড়ছে নগরবাসী। একদিকে সিডিএর ফ্লাইওভারের র্যাম্প নামানোর কাজ করতে গিয়ে যানবাহন চলাচলের অর্ধেক রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, অন্যদিকে সুইরেজ সিস্টেম বাস্তবায়নে প্রধান সড়কগুলো কেটে চলছে ওয়াসা। নানামুখী জটিলতায় সিটি কর্পোরেশনও নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না। কেউ নিয়ম করার আগে সেই অনিয়ম করছে কিনা সেটা দেখার জন্য যেই ম্যান পাওয়ার দরকার, যে সুপারভিশন দরকার, সেই সুপারভিশন এবং ম্যান পাওয়ার আমি বলবো যে এই কর্তৃপক্ষগুলোর এনাফ না, যথেষ্ট নয়। শুধু ব্যক্তি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান আইন ভাঙছে তা কিন্তু নয়, এবার খোদ সরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ আনলেন সিডিএর প্রধান প্রকৌশলী। বিশেষ করে সরকারি পর্যায়ে গড়ে ওঠা অধিকাংশ ভবনই অনুমোদনহীন বলে অভিযোগ তার। 60 বর্গ মাইলের এই নগরীতে বর্তমানে 4,01,721টি বহুতল ভবন রয়েছে। 1 থেকে 6 তলা বিশিষ্ট ভবন রয়েছে 3,87,000। এছাড়া 13,480টি 6 থেকে 10 তলা এবং 484টি 10 তলার অধিক ভবন। সরকারি সংস্থাগুলো অবশ্যই দায়ী। সেখানের মধ্যে আমাদের পিডব্লিউ আছে, রোডস অ্যান্ড হাইওয়েজ আছে, তারপর ওয়াসা আছে, সিটি কর্পোরেশন আছে, বিভিন্ন সংস্থা আছে যারা সিডিএ থেকে তাদের বিল্ডিংগুলো, তাদের স্থাপনাগুলোর অনুমোদন নেয়নি। যে কোনো আদর্শ নগরীতে অন্তত 30% খোলা এবং সবুজ বেষ্টিত জায়গা থাকার নিয়ম থাকলেও সিডিএর তথ্য অনুযায়ী চট্টগ্রামে খোলা স্থান রয়েছে মাত্র 5 থেকে 7%। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নতুন যে মাস্টার প্ল্যান প্রণয়ন করছে তা যদি সিটি কর্পোরেশন, সিডিএ, পিডিবি, ওয়াসা এবং পুলিশ যৌথভাবে বাস্তবায়নে এগিয়ে আসে, তাহলে বন্দর নগরী তার আগের রূপ ফিরে পাবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সিম কার্ডের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে মোবাইল নম্বরে ভয়েস কলের কার্যকারিতা পরীক্ষা করেছে মোবাইল অপারেটররা। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের নেটওয়ার্ক ব্যবহার করে চালু হবে ভয়েস ওভার ওয়াইফাই সেবা। অপারেটররা বলছে এই সেবা চালু হলে সিম নেটওয়ার্ক না থাকলেও সংশ্লিষ্ট হ্যান্ডসেটে ওয়াইফাই সংযোগ দিয়ে অন্য মোবাইল নম্বরে কল করা যাবে। এতে গ্রাহকদের ব্যান্ডউইথ খরচ হলেও সরাসরি অর্থ ব্যয় হবে না, কমবে কল ড্রপের হারও। শুভ খানের রিপোর্ট। শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় উঁচু ভবন কিংবা রুমের ভেতর থেকে মোবাইলে ভয়েস কল করতে গিয়ে হরহামেশাই নেটওয়ার্ক থাকে না, অথবা কল করা গেলেও হয় কল ড্রপ, শোনা যায় না কথাও। এমন প্রেক্ষাপটে গ্রাহকদের জন্য ভয়েস ওভার ওয়াইফাই প্রযুক্তি চালু করতে চায় মোবাইল অপারেটররা। এর মাধ্যমে প্রথাগত নেটওয়ার্কের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে আইপি নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কল করা যাবে। ইতোমধ্যে পুরান ঢাকা সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আইএসপিদের নেটওয়ার্কের মাধ্যমে ভিও ওয়াইফাই সেবার কার্যকারিতা পরীক্ষা করেছে মোবাইল অপারেটররা। এই প্রযুক্তির মাধ্যমে কল করলে ভয়েস কোয়ালিটি স্পষ্ট ও উচ্চমানের হয়। স্থিতিশীল ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করায় কমবে কল ড্রপ। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মতো এই প্রযুক্তিতে কথা বলতে গ্রাহকের শুধু ওয়াইফাই ডাটা খরচ হবে, কলের জন্য আলাদা কোনো চার্জ কাটা হবে না। আমরা যে সমস্যাগুলো পড়ি, যে সাধারণত সাইট পাওয়া যাচ্ছে না, পর্যাপ্ত স্পেকট্রাম আমাদেরকে অ্যালোকেট করা হয়নি, এই কারণগুলোর কারণে আমরা যে ইনডোর কভারেজ দিতে পারছি না, এটা একটা সমাধান আমরা মনে করি যে এই ভয়েস ওভার ওয়াইফাই। আইএসপিকে কিভাবে দিব, এই ভয়েস কলের রেভিনিউ টার্মিনেটিং অপারেটর কিভাবে পাবে, এটার জন্য একটা রেগুলেটরের পক্ষ থেকে কিন্তু একটা ইন্টারভেনশন দরকার। নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করেই ভয়েস ওভার ওয়াইফাই সেবায় যুক্ত হতে চায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা। অপারেটরদের বেনিফিট থাকবে তাহলে অবশ্যই আমরা তাদের সাথে থাকবো, আর যদি আমাদের বেনিফিট না থাকে তাহলে সেখানে আমাদের থাকার কোনো প্রশ্নই আসে না। দুর্বল নেটওয়ার্ক নিয়ে গ্রাহক ভোগান্তি বিবেচনায় দ্রুত ভয়েস ওভার ওয়াইফাই সেবা চালু করা হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এই ঘরে নেটওয়ার্ক পাওয়ার কথা ছিল, ভয়েস ওভার ওয়াইফাই এর মাধ্যমে
এই কাজগুলো কেন হলো না। এমএনওগুলোর জন্য আমরা ভয়েস ওভার ওয়াইফাই চালু করে দেওয়ার চেষ্টা করব। বর্তমানে দেশের 18.5 কোটির বেশি গ্রাহককে মোবাইলে সেবা দিচ্ছে 4 অপারেটর, আর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে প্রায় 3000 আইএসপি অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নির্মাণের 100 বছর পার হলেও এখনও বড় আকারের সংস্কার হয়নি সিলেটের রেলপথে। সিলেট আখাউড়া 178 কিলোমিটার রেলপথে 2019 সাল থেকে এ পর্যন্ত 15টির বেশি দুর্ঘটনায় 20 জনের বেশি নিহত হয়েছেন। এদিকে টেম্পিং মেশিন দিয়েও লাইন মেরামত করা হয় না বলে অভিযোগ কর্মচারীদের। তবে নতুন লাইন নির্মাণ না করে উল্টো মেরামতের উপকরণ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ খোদ কর্তৃপক্ষের। দিগেন সিংহের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। উঁচু নিচু আর আঁকা বাঁকা রেলের উপর দিয়ে চলছে ট্রেন। হেলেদুলে চলা এমন লাইনে রয়েছে দুর্ঘটনার ঝুঁকি। 1891 সালে আসাম বেঙ্গল রেলওয়ে বাংলার পূর্ব দিকে রেলপথ নির্মাণ শুরু করে। 1912 থেকে 15 সালে সিলেটে চালু হয় রেলপথ। এরপর দেশের অন্যান্য অঞ্চলে রেলপথের অনেক উন্নতি হলেও সেই শতাধিক বছরের পুরনো লাইনের কোনো উন্নতি হয়নি সিলেট অঞ্চলে। সিঙ্গেল মিটার গেজ লাইনে প্রতিদিন যাতায়াত করছে 60 জোড়া ট্রেন। ত্রুটিপূর্ণ রেলপথে প্রায় ঘটছে দুর্ঘটনা। কর্তৃপক্ষের তথ্য মতে সিলেট আখাউড়া 178 কিলোমিটার রেলপথে 2019 সাল থেকে এ পর্যন্ত 15টির বেশি ঘটনায় 20 জনের বেশি যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 1,500। টেম্পিং মেশিনে টেম্পিং করানোর কথা, এটা আসলে আমাদের যথাসময়ে এগুলো করানো হয় না, বিশেষ করে সিলেটের লাইনে। সংশ্লিষ্টরা বলছেন রেলওয়ে পূর্বাঞ্চলে রেললাইন মেরামতে 2টি টেম্পিং মেশিন রয়েছে। তবে সিলেটের রেলপথ মেরামতে এই যন্ত্রটি দেখা মেলে না বলে জানান কর্মচারীরা, যে কারণে পুরাতন পদ্ধতিতে চলছে লাইনের রক্ষণাবেক্ষণ। এদিকে দুর্ঘটনার পর শিডিউল বিপর্যয়ে বাড়ে যাত্রী ভোগান্তি। এই লাইনের কাজটা করছেন কেমনে? ওইটা আমরা ম্যানুয়ালি পারে কোনোভাবে খালি ব্যালেন্স ঠিকঠাক আছে। টেম্পিং মেশিনগুলো বছরে 2-3 বার আসতো আর টেম্পিং করিয়া দিত, কিন্তু এই কয়েক বছর থেকে আর এগুলো করে না। ওই যে গাড়ি পরে কি কারণে কাজ করলে কে গাড়ি পরে? প্রত্যেকটা সেকশনে যদি আলাদা আলাদা টেম্পিং মেশিন দিত তাহলে আপনার ওই এগুলা ছোটা ট্রেন আছে, আমতনগর ছোটা ট্রেন রিফান্ড করলে আমাদের পরে 12-14 লাখ টাকা আমাদের এখানে রিফান্ডই করতে হবে। শুধুমাত্র আমাদের টিকিট রিফান্ডটা এটাই হলো, আর যাত্রী ভোগান্তি তো আছে। কর্তৃপক্ষের তথ্য মতে গত 5 বছরে সিলেটে রেললাইন মেরামত ও আনুষঙ্গিক কাজে 15 কোটি টাকার বেশি ব্যয় করা হলেও কার্যকর কোনো উন্নয়ন হয়নি। এমনকি নতুন রেললাইন নির্মাণ না করে কেন্দ্রীয় অফিস উল্টো প্রয়োজনীয় মেরামতের উপকরণ সরবরাহ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তার। সিলেট রেলওয়েতে বিগত 5 বছরে কোনো ডেভেলপমেন্ট হয়নি, যা হয়েছে জাস্ট মেইনটেনেন্স। এক্সিস্টিং ট্র্যাকটাকে জায়গায় রেখে আমরা যদি তার পাশাপাশি একটা ডাবল লাইন করতে পারি, সেটা হচ্ছে বেস্ট সলিউশন। বর্তমানে সিলেটে 6 জোড়া আন্তনগর ও 1 জোড়া মেইল ট্রেন চলাচল করে। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ও সংযোজিত হলেও প্রাচীন আমলের এসব রেল লাইন গুরুত্ব দিয়ে সংস্কারের পাশাপাশি নতুন রেল লাইন স্থাপন এখন সময়ের দাবি। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। সেনাবাহিনীর সঙ্গে এনসিপির কোনো দ্বন্দ্ব নেই, সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ অতীতেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে সার্জিস এই কথা বলেন। এছাড়াও মব জাস্টিস ও ন্যায় বিচার সাংঘর্ষিক মন্তব্য করে তিনি বলেন, দেশের স্থিতিশীলতা রক্ষায় যে কোনো বিশৃঙ্খলা এড়াতে হবে। নীলফামারী কুড়িগ্রামে কিন্তু চালের ঘাটতি নাই, উদ্বৃত্ত চা আমি পরিচিত। জাতীয় নাগরিক পার্টির সাথে বা রাজনৈতিক দলগুলোর সাথে সরাসরি সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো বিষয় নেই। আমাদের যদি কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে নিয়ে কোনো একটি প্রশ্ন থাকে, মতামত থাকে, আমরা সেটি করব এবং যৌক্তিক আলোচনা সমালোচনা হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কখনো আমরা এই অভ্যুত্থানের পক্ষের যারা শক্তি ছিলাম তারা আমরা কখনো এই বিষয়গুলোতে মুখোমুখি অবস্থানে কখনোই দাঁড়াবো না। এবং আমরা মনে করি যে সেনাবাহিনী আগামীতেও তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধাবোধের জায়গাটি সেটি ধরে রাখবে এবং এখানে সেনাবাহিনীর প্রধানকে সরানো বা এরকম কোনো প্রশ্ন কিন্তু কখনো আসেনি। আওয়ামী লীগ নিষিদ্ধর বিষয়ে ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন মহলের চাপ প্রয়োগ নিয়ে হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাসকে শিষ্টাচার বর্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যারাই বিরোধিতা করবে তাদের সঙ্গে এনসিপির যুদ্ধ বাহত থাকবে। শনিবার সন্ধ্যায় সিলেটে এক ইফতার মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ যে রাষ্ট্রের বিভিন্ন যে কমিটির সাথে যে মিটিংগুলো করেছেন তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয় নাই। আমরা মনে করি এটা শিষ্টাচার বর্জিত একটি স্ট্যাটাস হয়েছে এবং রাষ্ট্রের ফাংশনারির জায়গা আমরা দেখেছি যে ক্যান্টনমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন। আমরা এই ধরনের হস্তক্ষেপ কাম্য নয় আমাদের কাছে। রাজনৈতিক ডিসিশনগুলো রাজনৈতিক ব্যক্তিবর্গ নিবে এবং সেখানে বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো আছে সরকারি তাদেরকে জড়িত না হওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশে প্রধান উপদেষ্টা হোক যে কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং তাদের নিবন্ধন মার্কা আদর্শ এগুলা বন্ধকরণ প্রক্রিয়ায় বাধা দিবে, তাদের সাথে আমাদের যুদ্ধটা এবং লড়াইটা হবে। ঈদ যত ঘনিয়ে আসছে মার্কেট ও বিপণী বিতানে তত চাপ বাড়ছে ক্রেতাদের। শেষ মুহূর্তে সকাল থেকে রাত দিনের পুরোটা সময় চলছে জমজমাট কেনাকাটা। এদিকে মূল্য পরিশোধে বিভিন্ন ছাড় ক্রেতাদের মাঝে এদের আনন্দ আরও বাড়িয়ে তুলেছে। ঈদের বাকি আর 7 বা 8 দিন, যতই সময় ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে কেনাকাটা। এবার ঈদ উপলক্ষে বিভিন্ন ব্র্যান্ড তাদের সেরা কালেকশনে সাজিয়েছে সবগুলো। উৎসবের কথা মাথায় রেখে ডিজাইনে দেওয়া হয়েছে বৈচিত্র্য ও নান্দনিকতার ছোঁয়া। শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে অনেকেই সেরে ফেলছেন কেনাকাটা, যদিও বছর ব্যবধানে দাম বৃদ্ধির অভিযোগ অনেকের। কাস্টমার চাপ তো প্রথম থেকে ছিল না, এখন ডে বাই ডে কাস্টমার হচ্ছে। কোটি সহ পাঞ্জাবির যে কালেকশনটা ওইটারও নতুন ভ্যারিয়েশন আসছে আর ওইটার ভালো রেসপন্স কাস্টমার থেকে আমরা পাচ্ছি। লেডিস বলেন, জেন্টস বলেন, কিডস বলেন, সব কিছুতে ভ্যারিয়েশন আছে। কোয়ালিটির সাথে আরেকটু প্রাইসে যদি আরেকটু অ্যাডজাস্ট করা যেত তাহলে হয়তো সাধারণ মানুষের জন্য আরেকটু কমফোর্টেবল হতো। অনেক শোরুমগুলোতে দেখলাম আগের বছরের তুলনায় সবগুলো শোরুমই একটু বেশি। ঈদ কেনাকাটা এবার বাড়তি আনন্দ যোগ করেছে মূল্য পরিশোধে বিশেষ ছাড়। ব্র্যান্ড শপে বাংলালিংকের অরেঞ্জ ক্লাব গ্রাহকরা পাচ্ছেন 10 থেকে 20% পর্যন্ত ডিসকাউন্ট। এতে খুশি ক্রেতারা। বাংলালিংকের ব্যাপারটা আসলে ভালো, 10% আমার ক্যাশ সাইতে বিশেষ করে আমরা ছাড় পাচ্ছি। অরেঞ্জ ক্লাবের যে অফারটা এটা নেওয়ার জন্যই মূলত আশা আর কি। বাংলালিংকের কাছে গ্রাহক হওয়ার সাথে যেহেতু অরেঞ্জ ক্লাবের সদস্য, দ্যাটস ইট, 12% একটা ডিসকাউন্ট রয়েছে। 10% হোক, 5% হোক, 20% হোক, ইটস গুড ফর আস, কারণ এটা আ বিট লাইক আ গিফট। তবে দাম যাই হোক, শেষ সময়ের ঈদ বাজার শেষে হাসি মুখেই ঘরে ফিরছেন ক্রেতারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রমজানের শেষ ভাগে জমজমাট সিলেট নগরীর শপিং মলগুলোতেও ক্রেতাদের উপচে পড়া ভিড়। তাদের জন্য নানা রকম পোশাকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। ঈদের বাজারে অপরাধ দমনে বিশেষ ব্যবস্থা নিয়েছে মেট্রোপলিটন পুলিশ। নওসাদ আহমেদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। দরজায় করা নাড়ছে ঈদ উল ফিতর। শেষ সপ্তাহের কেনাকাটা করতে ভিড় লেগে আছে সিলেট নগরীর বিপণী বিতান এবং শপিং মলগুলোতে। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই কেনাকাটা শেষ করছেন নগরবাসী। নানা রকম পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ক্রেতাদের চাহিদা অনুযায়ী আগে থেকেই মজুত করে রেখেছিলেন পোশাক। ক্রেতারা সানন্দে কেনাকাটা করতে পারতেছে, আমরাও সানন্দে আছি। এখন থেকে চাঁদরাত পর্যন্ত চলবে, ব্যবসা মোটামুটি ভালো হবে আশা করতেছি। কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা প্রোডাক্ট সরবরাহ করতেছি আর কি। কেনাকাটায় স্বতঃস্ফূর্ত ক্রেতারা দোকানে দোকানে ঘুরে ঘুরে নিজেদের পছন্দ অনুযায়ী পোশাক কিনছেন তারা। এক এক মার্কেটে এক এক রকম দাম, সব মার্কেটে আসলে প্রায় সমান না। কেনাকাটা সপ্তাহ শেষ, এখন অলরেডি টুকিটাকি কসমেটিক্স রয়েছে, ওগুলা কিনলাম আর কি। দাম মোটামুটি ভালো নিয়ন্ত্রণে আছে। ঈদের বাজারে অপরাধ দমনে বিশেষ ব্যবস্থা নিয়েছে মেট্রোপলিটন পুলিশ। ঈদকে সামনে রেখে ব্যাংকের লেনদেন বেড়ে যায়, তখন ছিনতাইয়ের একটা প্রবণতা থাকে। সে কারণে আমরা হুন্ডা দিয়ে আমাদের প্রত্যেকটা থানা এলাকাগুলোতে মোবাইল পার্টির পাশাপাশি এরা টহল দিচ্ছে। সিলেট নগরীতে 5 শতাধিক বিপণী বিতান ও শপিং মল রয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সুন্দরবন পূর্ব বন বিভাগের কদমতেজি ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় প্রায় 16 ঘন্টা ধরে জ্বলা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করছে বন বিভাগ। রোববার সকালে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম জানান, শনিবার রাত 2টার দিকে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে শনিবার সকাল 10টার দিকে বনের টেপারবিল এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখেন আশপাশের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। তবে ঘটনাস্থল থেকে খালের দূরত্ব বেশি হওয়ায় পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। আগুন যাতে বনের বেশিরভাগ এলাকায় ছড়াতে না পারে সেজন্য চারপাশের ফায়ার লাইন কাটেন বনরক্ষীরা।
খানাখন্দে ভরে গেছে সড়ক, দীর্ঘদিন সংস্কার না করায় ভেঙে গেছে অনেক অংশে। ময়মনসিংহ অঞ্চলে এমন নাজুক সড়কে চরম ভোগান্তিতে বাসিন্দারা, এমনকি প্রায় ঘটেছে দুর্ঘটনা। তবে সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় অভিযোগ খোদ এলজিইডির। ওবায়দুল হকের রিপোর্ট। নেত্রকোনা সদরের বড়োয়ারি সিদ্ধি সড়ক 14 কিলোমিটার দীর্ঘ এই সড়কের বেশিরভাগ অংশে বড় বড় গর্ত, কোথাও আবার দুপাশে ভাঙা। গত 6 বছরেও সড়কটি সংস্কারে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। নেত্রকোনা জেলার বেশিরভাগ সড়কেরই এমন বেহাল দশা। 550 কিলোমিটার ভাঙা পাকা সড়ক আর 4500 কিলোমিটার গ্রামীণ কাঁচা সড়ক যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে জেলাবাসীর কাছে। 5 বছর আগে রাস্তাটা হয়েছিল, ওর 1 থেকে 1.5 বছরের ভিতরে রাস্তাটা ভাঙিয়া গেছে। প্রতি সপ্তাহে একটা করে অটো উল্টে, হাত ভাঙছে, পা ভাঙে, এরকম প্রায় সবসময় এরকম হইতেছে। সিরিয়াস পজিশনের একটা রুগী নিয়ে যাওয়া আসা করলে আমরা সদরে ঢুকতে গেলে আমরা এই রাস্তা দিয়ে আমাদের আগাইতে হয় আর কি। একই অবস্থা শেরপুরের গ্রামীণ সড়কের। গত বছরের বন্যায় ভাঙা সড়কগুলোর বেশিরভাগই মেরামত হয়নি এখনো। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এমনকি জেলার 450 কিলোমিটার বেহাল সড়কে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। 8 দিন পর বিয়ারিং ভাঙে, গাড়ি ভাঙে, এই রাস্তাটা যাওয়া যায় না। বৃষ্টি বাদল দিন গাড়ি থোয়াসি অন্য বাড়িতে। হালকা পাতলা বৃষ্টি হইলেই হাঁটু সমান পানি বেঁধে যায়। এই রাস্তাটা যেভাবে হোক আমার যদি কাজ হয় তাহলে আমার জন্য চলার জন্য সুযোগ সুবিধা হবে। সড়ক নিয়ে ভোগান্তিতে ময়মনসিংহবাসীও। এলজিডির আওতাধীন জেলার 72 ভাগ সড়ক এখনও কাঁচা, আর প্রায় 1500 কিলোমিটার পাকা সড়কেরও নাজুক অবস্থা। আগামী বর্ষা মৌসুমের আগেই সড়ক সংস্কারের দাবি এলাকাবাসীর। এই রাস্তাটা আনিগুনি করবার অনেক গাড়ি ঝুঁকিপূর্ণ, পুল্লি খেয়ে ভর্তা আছে। বৃষ্টিঘাত লাইলে মনে করেন চালের বস্তা অন্য জায়গা দিয়ে লয়ে আউন লাগে। অসুস্থ রোগী বা বয়স্করা কেউ চলাচল করতে পারে না। এলজিডি বলছে প্রয়োজনের তুলনায় অর্থ বরাদ্দ না পাওয়ায় চাহিদা অনুযায়ী কাজ করতে পারছেন না তারা। যে সংস্কারের প্রয়োজন, আমরা কিন্তু খুব কম পরিমাণ সংস্কার করতে পারতেছি। একমাত্র কারণ হচ্ছে এই বরাদ্দ স্বল্পতার কারণে। 480 কিলোমিটার রাস্তা আমাদের অনগোয়িং আছে, হয়তো 1 বছরের মধ্যে এই রাস্তাগুলো সম্পূর্ণ আমাদের পাকা হয়ে যাবে। ময়মনসিংহ জেলায় এলজিডির মোট 11,920 কিলোমিটার সড়কের মধ্যে 3,373 কিলোমিটার পাকা সড়ক ও কাঁচা সড়কের দৈর্ঘ্য 8,546 কিলোমিটার। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। 2018 সালে বন্যার পানিতে ভেঙে যায় জামালপুরের মেহেরনদ উপজেলার গলাডোবা নদের ওপর নির্মিত ব্রিজ। দীর্ঘ 6 বছর পর কাজ শুরু হলেও ধীর গতির কারণে দুর্ভোগে প্রায় 20,000 মানুষ। বন্ধ রয়েছে আন্তঃজেলা সড়ক যোগাযোগ ব্যবস্থাও। এলাকাবাসী বলছেন, বর্ষার আগে ব্রিজটির কাজ শেষ না হলে পড়তে হবে চরম দুর্ভোগে। তবে এলজিইডির দাবি, ভূমি অধিগ্রহণের জটিলতায় কিছুটা বিলম্ব হলেও কাজের প্রায় 20 ভাগ শেষ হয়েছে। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। ধীর গতিতে চলছে দেবে যাওয়া ব্রিজের নির্মাণ কাজ। ভোগান্তিতে স্থানীয়রা। জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পঠনপাড়া গলাডোবা নদের উপর এই ব্রিজটি 2018 সালে ভয়াবহ বন্যায় পানির তীব্র স্রোতে 4টি গার্ডার দেবে যায়। এতে সদর, মেলান্দহ, সরিষাবাড়ি এবং মাদারগঞ্জ উপজেলার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় ইউনিয়নের 10 গ্রামের 20,000 মানুষের। দীর্ঘ 6 বছর পর 2024 সালে স্থানীয় সরকার অধিদপ্তর ব্রিজটি নির্মাণ কাজ শুরু করে, যার কাজ শেষ হওয়ার কথা 2025 সালের ডিসেম্বরে। স্থানীয়রা বলছেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় চরম বিপাকে তারা। প্রতিনিয়ত নৌকায় করে পারাপার হতে হয় তাদের। কাজ শেষ না হলে বর্ষা মৌসুমে চরম ভোগান্তিতে পড়তে হবে আশঙ্কা স্থানীয়দের। ব্রিজের জন্য অনেক সমস্যা। আমরা অসুখ বিসুখ হইলেন তোরা রুগী নিয়ে যাইতে পারি না। 7-8 বছর ধরে ব্রিজ ভেঙে আমার খুব সমস্যা হয়ে গেছে, চলাফেরা খুব কষ্ট। খাওয়া পড়ার নাগে তা গনে বইতে নাগে। কন্ট্রাক্টর কাজ করতেছে 1.5 বছর হয়ে গেছে, কাজও ঠিক মতো করতেছে না। 2-1 জন কাজ করে না। তবে জমি অধিগ্রহণের কাজ চলমান থাকায় প্রায় 20 ভাগ কাজ শেষ হয়েছে বলে জানান এলজিডির নির্বাহী প্রকৌশলী। ভূমি অধিগ্রহণের জটিলতা সম্পন্ন হলে আশা করা যায় নির্ধারিত সময়ের মধ্যে আমরা ব্রিজটির কাজ সমাপ্ত করতে সক্ষম হব বলে আশা করি। আর এই ব্রিজটির সমাপ্ত হলে এলাকার জনগণের দীর্ঘদিনের যে প্রাণের দাবি, সেই স্বপ্নটি বাস্তবায়িত হবে। 280 মিটার পিসি গার্ডার ব্রিজটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 47 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর। ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত মৌলভীবাজারের ব্যবসায়ীরা। এর মধ্যে কটেজগুলো 100% ও হোটেল মোটেলের প্রায় 50 ভাগ বুকিং শেষ হয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
শাহ অলিউর রহমানের পাঠানো তথ্য ও ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। উঁচু নিচু পাহাড় টিলা আর সবুজ চা বাগানের বিশাল বিস্তৃতি, আছে মাধবকুণ্ড ও হামহাম জলপ্রপাত, প্রাণ প্রকৃতি আর জীববৈচিত্র্যের আধার লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ অসংখ্য পর্যটন স্পট। প্রতি ঈদেই ভ্রমণ পিপাসুদের সমাগম হয় মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন স্পটে। তাদের বরণ করতে সব প্রস্তুতি সংশ্লিষ্টরা। নানাভাবে সাজিয়ে তোলা হচ্ছে আবাসিক ভবনগুলো। অনেক কটেজের বুকিং প্রায় শতভাগ শেষ। বড় হোটেল মোটেলেরও প্রায় 50% বুকিং হয়ে গেছে। কমন স্পটের বাইরে অনেকগুলো স্পট আছে, যেমন চা বাগান এবং আমাদের লোকাল আদিবাসী যারা আছে তাদের সাথে অনেক সময় অনেকে দেখা করতে চায় বা ওই গ্রামটা ভিজিট করতে চায়। ঘুরতে যেতে চাইলে আমাদেরকে বলে আমরা সেই ব্যবস্থাটা করে দিতে পারবো। যেহেতু শ্রীমঙ্গল একটি সুন্দর জায়গা, শ্রী এবং মঙ্গলের জায়গা, তো ওই জায়গাটাকে আমরা ধরে রাখতে চাই। পর্যটকদের যাতায়াতের সুবিধায় একটি বিশেষ ট্রেন চালুর দাবি পর্যটন ব্যবসায়ীদের। আর পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানায় ট্যুরিস্ট পুলিশ। শ্রীমঙ্গলটা এমনিতেও নিরাপদ, আমাদের যাতায়াতের ব্যবস্থাটা একটু সমস্যা আছে। আমরা অনুরোধ থাকবে আর কি, যদি বিশেষ একটা ট্রেন করা যায় যাতে করে আপনার প্রচুর পর্যটক আসে, অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। আমরা জেলা পুলিশের সমন্বয়ে, উপজেলা প্রশাসন সব সমন্বয়ে আমরা ডিউটি তদারকি করব। পর্যটকদের জন্য মৌলভীবাজারে 1.5 শতাধিক হোটেল মোটেল, গেস্ট হাউস ও রিসোর্ট রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার 4টি গ্রামে দেখা দিয়েছে পানির তীব্র সংকট। নলকূপে মিলছে না কাঙ্ক্ষিত পানি, শুকিয়ে গেছে পার্শ্ববর্তী হরিনগর নদী। এলাকাবাসী বলছেন, নদীর গর্তে বৃষ্টির পানি জমায়, সেখানেই করা হচ্ছে গৃহস্থলীর কাজ ও গোসল। তবে সংকট মোকাবেলায় আগামী ডিসেম্বরের মধ্যে জেলায় 4000 নলকূপ স্থাপনের আশ্বাস জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবায়দুল হক রুজেলের ছবি নিয়ে রিপোর্ট। শুকিয়ে গেছে নদীর পানি, নদীর গর্তে বৃষ্টির পানি জমায়, সেখানে করা হচ্ছে গৃহস্থালির কাজ ও গোসল। শুষ্ক মৌসুমে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহিলি ইউনিয়নের হরিনগর, পুটিয়া, বাগানী ও কোমরিয়া গ্রামে পানির শূন্যতা দেখা দিয়েছে। গ্রামের নলকূপে মিলছে না কাঙ্ক্ষিত পানি, শুকিয়ে গেছে পার্শ্ববর্তী হরিনগর নদী। এলাকাবাসী বলছেন, দৈনন্দিন কাজের জন্য প্রয়োজনীয় পানির সঙ্গে অভাব দেখা দিয়েছে সুপেয় পানিরও। এতে ভোগান্তিতে 4 গ্রামের অন্তত 5000 বাসিন্দা। পানির অভাবে বাচ্চা হাচ্চারা ঠিক মতন গোসল করে, ততদিনে গরু বাছুরেও ততদিনে হাঁস মুরগও পানি পাইতেছে না। ও এক গ্রাম তো আরেক গ্রাম তোকে পানি মাথায় ফুজাবো আনন্দ লাগে। পচা পানি, নোংরা পানিতে গোসল করে অনেক বাচ্চারা সর্দি অ্যালার্জি লেগেই থাকে। টিওনো সব বরাবর 2 দেয়া দরখাস্ত দেওয়া হয়েছে যাতে নদী খনন করা হয়, কিন্তু এই পর্যন্ত আমরা কিছু হয় নাই। তবে আগামী ডিসেম্বরের মধ্যে জেলার পানি সংকট আছে এমন এলাকা চিহ্নিত করে 4000 নলকূপ স্থাপনের আশ্বাস জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের। আর শিগগিরই জেলার ভরাট হয়ে যাওয়া নদী ও খাল খননের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ইউএনডিপিকে ইনভলভ করে এটাকে আপনার স্থান নির্বাচনের কাজগুলো আমরা ইতিমধ্যে চূড়ান্ত করেছি এবং মাঠ পর্যায়ে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়ে গেছে। 31টির মতো খাল খননের জন্য অন্তর্ভুক্ত করা আছে এবং সেই আলোকেই আমরা এইগুলো নদীগুলো খনন করব এবং খালগুলো খনন করব। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে জেলায় সরকারি 34,557টি নলকূপের মধ্যে 2200টিতে বর্তমানে পানি ওঠে না। সময় সংবাদ, সুনামগঞ্জ। কানাডার পরবর্তী জাতীয় নির্বাচন 28 এপ্রিল অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি রোববার গভর্নর জেনারেলের কাছে পার্লামেন্ট বিলুপ্তির আবেদন করবেন, যা নির্বাচনী প্রচারণের সূচনা করবে। কানাডার আইন অনুযায়ী নির্বাচনের প্রচারণার সময়সীমা 37 থেকে 51 দিনের মধ্যে হতে হবে এবং নির্বাচন অবশ্যই সোমবার অনুষ্ঠিত হবে। সিবিসি পোল ট্র্যাকার অনুযায়ী লিবারেল পার্টির 37.8% জনসমর্থন নিয়ে সামান্য এগিয়ে রয়েছে। এই মুহূর্তে নির্বাচন অনুষ্ঠিত হলে রিভালেটরা 176টি আসন পেতে পারে, অন্যদিকে কনজারভেটিভদের দখলে যেতে পারে 133টি আসন। সময় তীব্র ঠান্ডাকে সঙ্গী করেই শিলংয়ে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, যেখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কুটচালে ভোগান্তিতে পড়তে হয় ফুটবলারদের। বারবার ভেন্যু আর সময় পরিবর্তনের কারণে মনঃসংযোগে ব্যাঘাত ঘটছে কাবরের দলের। তবে প্রতিবন্ধকতা জয়ের মানসিকতা নিয়েই শিলংয়ে এসেছেন বলে জানান ফুটবলার ও কোচ
কোচিং স্টাফদের সদস্যরা। শাহনিয়াজ সোহাগের ক্যামেরায় মেঘালয়ের শিলং থেকে বাংলাদেশ দলের প্রস্তুতি বিস্তারিত জানাচ্ছেন পারভিন আক্তার। শিলংয়ে গ্রীষ্মকালেও হাড় কাঁপানো শীত, তীব্র শীতের মাঝে বারবার অনুশীলনের সময় পরিবর্তন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে করেই হোক দমিয়ে রাখতে চায় বাংলার দামাল ছেলেদের। বারবার ভেন্যু পরিবর্তনে বিরক্ত ফুটবলাররা, কঠিন মনোযোগ ধরে রাখা। তবে পেশাদার ফুটবলে সবকিছুই মানিয়ে নিতে প্রস্তুত লাল সবুজ। আমাদের জন্য অনেক ডিস্টার্বিং। তো আমাদের সাপোজ টু ট্রেনিং করার কথা ছিল 5:30টায়, তো আমরা 4:30টার দিকে আমাদের মিটিং ছিল, অলরেডি আমরা রেডি হয়ে বের হয়েছিলাম। পরে কোচ আমাদের বললে ট্রেনিং আমাদের 7:30টায়। মনোযোগ আমাদের প্র্যাকটিসে, যখনই আমরা প্র্যাকটিস করি আমাদের মনোযোগটা সেম থাকে, বা টাইমিং একটা ফ্যাক্ট, তো এটা একটু প্রবলেম হচ্ছে, বাট আমাদের ফোকাস আমাদের ট্রেনিং এর দিকে সবসময় থাকে। খেলা হবে ঘাসের মাঠে, তবে ফুটবলারদের অনুশীলন করতে হচ্ছে টার্ফে। প্রতিপক্ষকে কাবু করার এ কৌশল ভালোই জানা আছে লাল সবুজের। ইনজুরির ঝুঁকি এড়াতে তাই নেহু ইউনিভার্সিটি গ্রাউন্ডের এবড়ো থেবড়ো মাঠের চেয়ে এই ভেন্যুকেই বেছে নিয়েছে বাফুফে। এদিন ট্যাকটিক্যাল দিকগুলোর উন্নতিতে জোর দিয়েছেন কোচিং স্টাফ। ডে 1 থেকে বলে আসছি যে আমাদেরকে ইন্ডিয়াতে এই সমস্যাগুলোতে পড়তে হতে পারে, সো আমরা প্লেয়ারদেরকে কিন্তু আগে থেকেই রেডি রাখছি যে আমাদেরকে যে কোনো অবস্থায়, প্রতিকূল অবস্থার জন্য রেডি থাকতে হবে। ন্যাচারাল গ্রাসে যে আপনি প্র্যাকটিস করা উচিত আমাদের, সেটা আমরা পাচ্ছি না। এটা একটা ঘাটতি আমাদের তরফ থেকে। তারপর আমরা এটা ঘাটতি দেখবো না, আমরা জানি এটা ওদের স্ট্র্যাটেজি, বাট আমরা এই স্ট্র্যাটেজিকে মোকাবেলা করার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। খুব অল্প সময়ে দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন হামজা। মাঝমাঠে তার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন মোহাম্মদ হৃদয়, লিস্টন কুলাসো, ছেত্রী ভেকেদের আটকাতে। হামজার সঙ্গে লড়াই করতে প্রস্তুত এই ডিফেন্সিভ মিডফিল্ডার। হামজা ভাইয়ের যে বিষয়টা, আসলে আপনারা সবাই জানেন উনি অনেক উপরের লেভেলে ফুটবল খেলেছে। তো আমরা সবাই চেষ্টা করছি ওনার সাথে মানিয়ে নেওয়ার জন্য। যেভাবে আমরা মাঠে ফুটবলটা খেলতে পারলে আমাদের টিমের জন্য একটা ভালো পজিটিভ রেজাল্ট হবে, আমরা ওটা নিয়ে কাজ করছি। 2019-এ সল্টলেকে ম্যাচ খেলে গেছে বাংলাদেশ, তবে সেবার এতটা বাধার মুখে পড়তে হয়নি। হামজা বলেই হয়তো এবার এত বাড়াবাড়ি। শিলংয়ের তীব্র ঠান্ডা, ভারতীয় ফুটবল ফেডারেশনের বৈরী আচরণ, এর মাঝেও চলছে কোচ হাভিয়ের কাবরেরার প্রস্তুতি। লক্ষ্য একটাই, 25 মার্চের ম্যাচে দিতে হবে সেরাটা। মেঘালয়ের শিলং থেকে পারভিন আক্তার, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নেই মাঠ, গায়ে গা লাগিয়ে গড়ে উঠেছে বড় বড় স্থাপনা। মানুষের চাপে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা। বিচ্ছিন্নভাবে পরিকল্পনায় মিলছে না সুফল। নানা সংকটে চট্টগ্রাম নগরীও। মোবাইলে কথা বলতে গিয়ে কলরব, ভোগান্তি দূর করতে সিম কার্ডের পরিবর্তে ভিও ওয়াইফাই প্রযুক্তি চালু করতে চাই অপারেটররা। ব্যান্ডউইথ খরচ হবে, লাগবে না আলাদা চার্জ। এবং সুন্দরবনে প্রায় 16 ঘন্টা ধরে চলা আগুন নিয়ন্ত্রণে আসার দাবি বন বিভাগের। আশপাশে পানি উৎস না থাকায় নেভাতে বেগ, ফায়ার লাইন কেটে ছড়িয়ে পড়ার ঠেকানোর চেষ্টা। এই ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়ের।